বা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রবন্ধ। তাহলে প্রথমে আমরা একটু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনে নেই, তাহলে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানবো। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে 7 মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়? কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। ঠিক আছে। তার পিতার নাম কি? তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতামহ প্রিন্স দ্বারকনাথ ঠাকুর। বাল্যকালে তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। তাহলে তার প্রথম কাব্যগ্রন্থের নাম কি? বনফুল। এবং সেটা কত বছর বয়সে প্রকাশিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুর যখন মাত্র 15 বছর বয়স ছিলেন তখন সেটা প্রকাশিত হয়। ঠিক আছে। তাহলে যদি কখনো কোনো প্রশ্ন আসে, তোমরা সামনে অ্যাডমিশন দিবে, আরো অনেক বড় পরীক্ষা দিবে, তখন এই প্রশ্নটা আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তখন তুমি কি লিখবে? অবশ্যই দেবে বনফুল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল, এবং যেটা তার মাত্র 15 বছর বয়সে প্রকাশ পায়। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি গীতাঞ্জলি সং অফারিং সংরক্ষণের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যের প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে এটা আরেকটা প্রশ্ন হতে পারে তোমাদের, যে এশিয়াদের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার কে পায় সাহিত্যতে? কে পায় নোবেল পুরস্কার? রবীন্দ্রনাথ ঠাকুর। বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্যের সকল শাখা দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা। তাহলে তিনি কি কি কাজ করেছেন? সাহিত্যিক, দার্শনিক, তারপর সে অভিনেতা, আবার নাটক প্রযোজক। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদান সমৃদ্ধ হয়েছে। তার অজস্র রচনাবলীর মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনস, চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকবরী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ রয়েছে হচ্ছে তার লেখা। তাহলে তার লেখা যদি উল্লেখযোগ্য কয়েকটা প্রবন্ধের নাম বলতে হয়, ধরো 4টা কি 5টা, তোমরা কি বলতে পারবে? বলেন তো বাবা দেখি। জি মিস, বলতে পারবো। বলেন। খনিকা, বলাকা, চোখের বালি ও গোড়া। শেষের কবিতা? জি ম্যাম। শেষের কবিতা, তাই বললাম। ওকে, দেখো, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে তার জন্ম কলকাতায়, তার মৃত্যু কলকাতায়। ঠিক আছে। এবার আসি শুভা, যে গল্পটা আমরা আজকে পড়ব। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে? মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা, সুভাষিনী মানে কি বলেন তো? জানেন? না ম্যাম, বলতে পারে না। সুভাষিনী মানে কথা বলতে পারে না? বলেন, আপনারা বলেন। আচ্ছা, আপনারা যদি রেসপন্স না করেন তাহলে আমি কার সাথে কথা বলবো, কার ক্লাস নিব বলেন তো? না ম্যাম, জানি না সুভাষিনী অর্থ কি। আচ্ছা, এই লাইনটা পড়ে কি বোঝা যায় দেখেন তো? মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে? একটু চিন্তা করেন তো। বাবা একটু চিন্তা করেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি। সুভাষিনী মানে হচ্ছে যেই নারী খুব সুন্দর করে কথা বলতে পারে, মিষ্টভাষী বা মধুর কণ্ঠ, তাদেরকে বলা হয় সুভাষিনী। মানে যাদের কথাগুলো শুনতে ভালো লাগে, ঠিক আছে, শ্রুতি মধুর হয়। তো মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন তো কেউই জানতো না যে সে বোবা হইবে। আচ্ছা, মেয়েটা যদি বোবা হতো, এটা কেউ যদি জানতো, তাহলে কি তার নাম সুভাষিনী রাখতো?
রাখতো? না ম্যাম। রাখতো না। তাহলে সুভাষিনী মানে কি? যে নারী খুব সুন্দর কথা বলতে পারে, শ্রুতি মধুর কথা বলতে পারে, তাদেরকে বলা হয় হচ্ছে সুভাষিনী। তো এই জন্যই কবি প্রথমেই কথা মানে লাইনটা লিখেছেন যে মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল। তাহলে সুভাষিনীর কয়টা বোন আছে? দুইটা বড় বোন আছে। নাম কি? সুকেশিনী ও সুহাসিনী। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম রাখিয়াছিল সুভাষিনী। তাহলে সুভাষিনী নামটা কে রেখেছে? সুভার বাবা। এখন সকলেই তাহাকে সংক্ষেপে সুভা বলে। আমরা এখান থেকে 3টা প্রশ্ন পেলাম। সৃজনশীলে প্রথমে আসতে পারে কিন্তু। সুভার কয় বোন? 3 বোন। তার 2টো বড় বোন আছে। সুভাষিনীর নামটা কে রেখেছিল? সুভাষিনীর বাবা। তারপরে দম্ভর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। বড় যে দুইটা মেয়ে ছিল, মানে সুভার যে বড় 2টা বোন, ওর দুজনের বিয়ে হয়ে গেছে, শুধু সুভাষিনী বিবাহ না হইয়া বাসায় থেকে গেছে। কেন থেকেছে? কারণ সে কথা বলতে পারে না, এই জন্য তার বিয়ে হচ্ছে না। যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না, এই জন্য তাহার সাথে সকলেই তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। মানুষের মতামত হচ্ছে এটা যে সে যে কথা বলতে পারে না তার মানে কি? যে কথা বলতে পারে না তার কোনো অনুভূতি নেই। এটা হচ্ছে মানুষের ভাষ্য মতে, যে কথা বলতে পারে না তার কোনো অনুভূতি নেই, সে কোনো কিছু প্রকাশ করতে পারবে না, সে কোনো কিছু অনুভব করতে পারবে না। এই জন্য সুভাষিনীর সাথে যেই দেখা করত সেই বলতো, মানে তার ভবিষ্যৎ সম্পর্কে সে দুশ্চিন্তা প্রকাশ করতো যে আহারে মেয়েটার কি হবে, এরকম একটা কথা। সে যে বিধাতার অভিশাপ স্বরূপ তার গৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এই কথা সে শিশুকাল হইতেই বুঝিয়া লইয়াছিল। তার মানে তার সাথে এমন আচরণ করা হতো যে সে হচ্ছে একটা অভিশাপ। কেন তাকে অভিশাপ বলা হতো? কারণ ওই একটাই, সে কথা বলতে পারতো না। এই জন্য সুভা ছোটকাল থেকেই বুঝে নিয়েছিল যে সে অভিশাপ স্বরূপ পিতার গৃহে এসেছিল, মানে তার বাবার বাসায় এসেছিল। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। সাধারণের মানে হচ্ছে সবসময় সাধারণ মানুষের থেকে সে তাকে গোপন রাখতে সর্বদা চেষ্টা করত, কারণ তাকে সবসময় সবাই ব্যঙ্গ করত। এই জন্য মনে করিত আমাকে সবাই ভুলিলেই বাঁচি। সুভা এটা মনে করিত যে সুভাকে যদি সবাই ভুলে যায় তাহলেই সে বেঁচে যাবে। কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে? পিতামাতার মনে যে সর্বদাই জাগরুক। আমাদের যদি কেউ কষ্ট দেয় বা আমরা যদি কোনো কষ্ট পেতে, সেটাকে আমরা সহজে ভুলে যাই? কখনোই কিন্তু ভুলতে পারি না, আমাদের বারবার ওই কথাটাই মনে হতে থাকে। তো এখানে কবি আবার বলছেন যে সুভা যে এটা মনে করে তো যে সে তাকে সবাই ভুলে গেলে সে বেঁচে যাবে। তাই কবি এখানে বলছেন যে বেদনা কি সহজেই মানুষ ভুলতে পারে? পারে না। আর পিতামাতার মনে তো সবসময় একটা বেদনা যে তাদের ছোট মেয়ে কথা বলতে পারে না, তাদের ছোট মেয়ের কি হবে। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটি ত্রুটি স্বরূপ দেখিতেন। ত্রুটি মানে কি? ভুল বা হচ্ছে কোনো কিছু নাই, এরকম স্বরূপ দেখিতেন। তো সুভার মা সুভাকে দেখতেন কি? তার ত্রুটি স্বরূপ, মানে তার মার কোনো হয়তো দোষ ছিল, এই জন্য সুভা কথা বলতে পারে না, এরকম তার মা মনে করতেন। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। মাতা মানে মা ছেলের থেকে বেশি মেয়েকে নিজের অংশ বলে মনে করেন। যদি কারো ছেলে হয় তাহলে তাকে কি বলা হয়? যে ছেলেটা একদম বাবার মতন হয়েছে। আর যদি মেয়ে হয় তাহলে কি বলা হয়? ছেলেটা মায়ের মতন হয়েছে। অর্থাৎ মায়ের যেই গুণ আছে, মায়ের যেই রূপ আছে বা মায়ের যেই গুণাবলী, সেগুলো মেয়ের মধ্যে থাকবে, এটাই আমরা আশা করে নেই। আর যদি এরকম না হয় তখন আমরা কি মনে করি? যে মায়েরই হয়তো কোনো দোষ আছে বা মা এটা করতে পারেনি। তো সুভার মা এজন্যই সবসময় নিজেকে সংকোচ বোধ করতেন যে তারই হয়তো কোনো অসম্পূর্ণতা থেকে গেছে, যার কারণে তার মেয়ের আজকে এই অবস্থা। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশিই ভালোবাসিতেন। তাহলে সুভার বাবার নাম কি? বাণীকণ্ঠ। সুভার বাবার নাম কি? বাণীকণ্ঠ। এটা কিন্তু প্রশ্ন আসে। তাহলে সুভার মা একদিকে এরকম ভাব, তার
তাকে ত্রুটি স্বরূপ। আর শুভার বাবা কি করতো, শুভার বাবা তার অন্য দুইটা মেয়ে শুভাকে একটু বেশিই ভালোবাসতেন। আর শুভার বাবার নাম হচ্ছে বাণীকণ্ঠ। কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। শুভার মা তাকে কি মনে করতেন? শুভার মায়ের গর্ভের কলঙ্ক। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার ওষ্ঠাধর অভাবের ভাবের আভাস মাত্রই কচি কিশোরের মতো কাঁপিয়া উঠিত। কথায় আমরা যেভাবে প্রকাশ করি সেটা আমাদেরকে অনেক নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়, কতটা তর্জমা করার মতো। দেখেন, শুভা যদি কোনো কথা শুনতে পারতো কানে, তাহলে সেটা সে হালকা করে ঠোঁট কাঁপিয়ে ইশারা করতে পারতো, অর্থাৎ তার ঠোঁটগুলো কেঁপে উঠতো এবং তার চোখের ইশারাতে মানুষ তার কথাগুলো বুঝতে পারতো। তো এখানে কবি বলছেন যে শুভাকে দেখার পরে শুভা যদি কোনো কিছু বলতে চায় সেটা আমাদেরকে তর্জমা করে নিতে। তর্জমা মানে কি? সেটা আমাদেরকে অনুবাদ করে নিতে শুভার ভাষায়। শুভা তো কথা বলতে পারে না, সে কি করে? চোখের ইশারায় কথা বলবে, ঠোঁটটা নাড়িয়ে তার কথাগুলো প্রকাশ করার চেষ্টা করবে। তো যে তার সাথে কথা বলতো সে সেই কথাগুলোকে অনুবাদ করে নিত। এটা এখানে বলছেন। সকল সময় ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়। আমরা যে শুভার সাথে তর্জমা গুলো করি সেটা সকল সময় ঠিক হয় না, অনেক সময় সেটা ভুলও হয়, এটা এখানে বলছেন। কিন্তু আলোচক কিছু তর্জমা করিতে হয় না, আপনি তাহার উপরে ছায়া ফেলে। ভাব আপনি তাহার উপরে কখন প্রসারিত, কখন। এক মিনিট। এখানে কবি বলছেন আর ঠোঁটের ভাষা যদিও অনেক সময় বুঝতে অসুবিধা হয় বা ভুল হয়, কিন্তু তার যে কালো চোখের ভাষা বা তার যে কালো চোখের চাহনি সেইটা বুঝতে কখনোই কারো অসুবিধা হয় না, বা তার যে ভাব সেটা চোখের মধ্যেই প্রকাশ পায়। কখনো স্নান, কখনো কখনো অম্লান নিবিয়া আসে, কখনো অস্তমান চন্দ্রের মতন অনিমিষেই চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতন দিক বিদিকে ঠিকরাইয়া উঠে। অর্থাৎ তার চোখের যে চাহনি সেটা কখনো একদম মলিন থাকে, কখনো চন্দ্রের মতন চাহিয়া থাকে, মানে কখনো এক দৃশ্যে তাকিয়ে থাকে, আবার কখনো খুব দ্রুত চঞ্চল চোখের মতন তাকিয়ে থাকে। অর্থাৎ চোখের ভাষাটাই হচ্ছে তার একমাত্র ভাব প্রকাশের মাধ্যম। মুখের ভাব বই আজন্মকাল, যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষায় অসীম উদার, অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতন, উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। অর্থাৎ এখানে কবি আবারও বলছেন যার জন্মকাল হইতেই মুখের কোনো ভাষা নাই, যার মুখের কোনো আওয়াজ নাই, তার চোখের ভাষাই হচ্ছে একমাত্র ভরসা, এবং তার চোখের ভাষাটা হচ্ছে খুবই গভীর, অতল স্পর্শ এবং অসীম উদার, স্বচ্ছ আকাশের মতন। তাহলে কবি তার চোখকে কিসের সাথে তুলনা করলেন? স্বচ্ছ আকাশের সাথে। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। এই জন্য সাধারণত বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তার সহিত খেলা করিত না। সে নির্জর দ্বীপের মতো শব্দহীন ও সঙ্গীহীন। আর যে বয়সী ছেলে মেয়েরা সে কথা বলতে পারতো না বলে তার সাথে খেলাও করতো না। এই জন্য শুভা কি ছিল? একদম নিঃসঙ্গ, সঙ্গীহীন। সে কারোর সাথে কথা বলতো না, সে কারোর সাথে খেলাও করতে পারতো না। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। নিরলসা তন্বী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলের সঙ্গে তাহার জন্য না একটা সম্পর্ক আছে। দুই ধারের লোকালয় এবং প্রাচ্ছন্নতা উচ্চতট নিম্নতল দিয়া গ্রামলোক স্রোতশ্রেণী বিস্মৃত দ্রুত পদক্ষেপ ফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। শুভা যে গ্রামে থাকে সেই গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর, এবং এটা হচ্ছে বাংলাদেশের একটি খুব ছোট নদী, এবং নদীটির দুই পাশে দুটি গ্রাম আছে। এই দুটি গ্রামের সাথে শুভার কোনো না কোনো মানুষের সাথে প্রত্যেকটা মানুষের সাথে কোনো না কোনো সম্পর্ক শুভার আছে। অর্থাৎ শুভা চাইতো যে সবার সাথে তার একটা ভালো সম্পর্ক থাকুক। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারেই উপরে, অর্থাৎ শুভাদের বাসাটি কি একদম নদীর ধারেই।
তাহার বারাখির বেড়া, আটচালা, গোয়াল ঘর, ঢেকিশালা, ঘরের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলা বাগান নৌকাবাহী মাত্রই দৃষ্টি আকর্ষণ করে। সুভাদের বাসাটা কেমন ছিল? বাখারির বেড়া অর্থাৎ হচ্ছে খড়ের বেড়া, আটচালা, আটচালা মানে কি? আটটা চালের ঘর, অর্থাৎ 2টা স্তরে চাল থাকে, 4টা করে, এগুলোকে বলা হয় আটচালা। ঢেকিশালা, খড়ের স্তূপ কি তোমরা গ্রামে কে কে গেছো? হাত তোলো তো, গ্রামে কে কে গেছো? আমি গিয়েছি ম্যাম। আচ্ছা, গ্রামে হচ্ছে তোমরা খড়ের স্তূপ দেখেছো, যেটাকে পালা বলা হয়, দেখেছো? যেটা গরু অনেক কাজে ব্যবহার করা হয়, আগুন জ্বালাতে ব্যবহার করা হয়, গরুর খাবার হিসেবে ব্যবহার করা হয়, সেটাকে কি বলা হয় তোমাদের এখানে? খড় নাকি চারা? খড় বলা হয় মিস। খড়, আচ্ছা। খড় বলা হয় ম্যাম। অনেক জায়গায় চারা বলা হয়, অনেক কিছু বলা হতে পারে। তো সেগুলোকে স্তূপ করে রাখা হয়, আবার অনেকগুলো খড়কে আটি বেঁধে রাখা হয়, তাই না? এটা এখানে বলা হচ্ছে। তেঁতুলতলা, আম কাঁঠাল, এই যে তার বাসার যে একটা বর্ণনা দিল, তার বাড়ির যে একটা বর্ণনা দিল, এটি নদীর ওই পাশ থেকে বা নদীর ধার থেকে যে কারো দৃষ্টি আকর্ষণ করবে এমন একটি হচ্ছে বাসা। এই গৃহস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখন অবসর পায় তখনই সে এই নদীটির তীরে আসিয়া বসে। এই যে গৃহস্থ বাসাটা, এই যে বাড়িটা, এই বাড়িটার মধ্যে, বাড়িটাতে চোখ সবারই পড়ে, কিন্তু এই বাড়িটার মধ্যে একটা বোবা মেয়ে আছে, তার উপরে কারো চোখ পড়ে কিনা কেউ জানে না। কিন্তু সব কাজকর্ম শেষ করে যখন সুভা একটু সময় পায়, একটু অবসর টাইম পায়, তখন সে কি করে? নদীর ধারে এসে বসে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়া চারিদিকে চলাফেরা, আন্দোলন, কম্পনের সহিত এক হইয়া সমুদ্র তরঙ্গের ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে। এখানে কবি বলছেন যে প্রকৃতির যে শব্দ, প্রকৃতির যে কোলাহল, নদীর যে কলধ্বনি, এই সব কিছুই যেন সুভাকে বুঝিতে পারে এবং সবকিছু যেন সুভার ভাষা হয়ে যায়, এবং সুভার সাথে কথা বলার জন্য নদীর যে পানি, এগুলো যেন আছড়ে এসে নদীর পাড়ে পড়ে, অর্থাৎ ঢেউয়ের মতন। কবিরা তুলনা করছে আর কি। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বৈচিত্র্য গতি, ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভার যে ভাষা, তাহারাই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লির পূর্ণ তৃণভূমি হইতে শতাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, কুন্দ্রন এবং দীর্ঘ নিঃশ্বাস। এখানে বলা হয়েছে আমরা যারা কথা বলতে পারি, এই যে প্রকৃতির এই শব্দ আমরা অনেকেই দেখতে পাই না, অনেকেই বুঝতে পারি না, অনেকেই শুনতে পারি না, কিন্তু যারা কথা বলতে পারে না তাদের কাছে একমাত্র ভরসাই হচ্ছে এই প্রকৃতির ভাষা। এবং মধ্যাহ্নে যখন জেলেরা খাইতে যাইত, গৃহস্থের ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মে মাঝখানে সাহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মোটে ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুণ ছায়ায়। দেখো এখানে বলা হয়েছে মধ্যাহ্নে, অর্থাৎ বিকাল বেলা বা সন্ধ্যার সময় যখন মাঝি জেলে সবাই খেতে যেত, তখন তো নদীতে আর কেউ থাকতো না, তাই না? নদীও কি নীরব থাকতো, এবং যেই খেয়াটা মানে কি নৌকাটা ঘাটায় বাঁধা থাকতো, তখন পুরোপুরি নদীর ধারটা নিস্তব্ধ থাকতো, নদীর তীরটা নিস্তব্ধ থাকতো, তখন শুধু এই প্রকৃতির বোবা কথা এবং এই বোবা মেয়েটাই নদীর তীরে বসে থাকতো। এটাই কবি এখানে বলছেন। এবং এখানে আরেকটা তুলনা করেছেন, সেটা হচ্ছে প্রকৃতির বিশাল রৌদ্র ছায়া থাকতো আর সুভা থাকতো কোথায়? একটি ক্ষুদ্র তরুর ছায়া, মানে সুভা একটি ক্ষুদ্র জায়গায় ছায়ার নিচে বসে থাকতো। সুভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল তা নহে, গোয়ালের 2টি গাভী, তাহার নাম সর্বশী ও পাঙ্গুলি। এবার সুভার বন্ধু বান্ধবের কথা বলা হচ্ছে, অর্থাৎ সুভা যাদের সাথে সবসময় থাকে। তো সুভার বন্ধুকে গোয়ালের 2টি গাভী দুটির নাম কি? সর্বশী ও পাঙ্গুলি।
সেই নাম বালিকার মুখে তাহারা কখনোই শুনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিহ্নিত। তাহারা কথাহীন একটি করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজেই বুঝিতে পারিত। সুভা কখনোই তাহাদের আদর করিতেছে, কখনো ভৎসনা করিতেছে, কখনো মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালোই বুঝিতে পারিত। এই গাভী দুটির যে নাম, এখানে হচ্ছে কবি গাভীদের হয়ে কথা বলছে এবং বলছে যে এই যে সর্বশী ও পাঙ্গুলি, এই দুটি নাম তারা কখনোই সুভার মুখে শোনেনি, কিন্তু সুভার যে পায়ের শব্দ মানে পদ শব্দ, এটি কিন্তু গাভীরা বুঝতে পারতো, মানুষের তুলনায় তারা খুব ভালোই বুঝতে পারতো। সুভা কখনো এই গাভীটিকে আদর করত, কখনো তাদের কাছে মিনতি করত, কখনো তাদেরকে ভৎসনা করতো, এটাই বলা হচ্ছে এখানে। সুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বস্বী গীব্র বেষ্টন করিয়া তাদের কানের কাছে আপনার গণ্ডদশে ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। দেখো, যখনই সে গোয়াল ঘরে যেত এবং গরু মানে সে গাভী দুটোকে সে তার মাথাটা কি জড়িয়ে ধরতো এবং সেই গাভীগুলো তার গাকে চেটে দিত, অর্থাৎ জিহ্বা দিয়ে চেটে দিত আর কি, এটা এখানে বলা হয়েছে। মানে সেই গাভীগুলো সুভাকে অনেক বেশি পছন্দ করতো, অনেক বেশি ভালোবাসতো। সুভা যাওয়া মাত্রই সুভাকে তারা আপন করে নিত। গিয়ে যেদিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন সে সময় তার এই মূল দুই বন্ধুর কাছে আসিত। অর্থাৎ গিয়ে যেদিন কঠিন মানে তার মা বা বাবা যদি তাকে কোনো কঠিন কথা বলতো মানে বকা দিত, তাহলে সে কি করতো, এই গাভীদের কাছে আসতো। তার সহিষ্ণুতাপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতেই তারা কি এক অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত। সুভা তো কথা বলতে পারে না, কিন্তু সুভার চোখ মুখ বা সুভার আশা দেখেই কেন জানি গাভীরা বুঝতে পারত, এখানে কবি বলেছেন যে তার সেই আচরণ দেখে গাভীরা বুঝতে পারত এবং তার উপরে একটি মর্মবেদনা প্রকাশ করিত। যেন সুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। অর্থাৎ গাভীগুলো চেষ্টা করতো তার গা ঘেঁষে বসে সান্ত্বনা দিতে। কাউকে যদি আমরা সান্ত্বনা দিই তখন বলি না যে থাক বাবা কোনো কিছু হয়নি, এভাবে একটু হাত নেড়ে দেই না, তো গাভীরাও ঠিক এরকম করে বলতো। ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সমকক্ষ মৈত্রী ছিল না। তথাপি তাহারা যথেষ্ট অনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাতে যখন তখন সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করিত এবং সুভা তাহার গিব ও পৃষ্ঠ কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহারা নিদ্রাকোষের বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত। সুভার এই গাভী দুটি ছাড়াও ছাগল ছানা এবং একটি বিড়ালের বাচ্চা ছিল, ঠিক আছে, কিন্তু এখানে বলছে যে গাভী দুটির মতন আপন তার কেউ ছিল না, অর্থাৎ গাভীদের সাথে তার একটু বেশি ভাব ছিল। আর এখানে বিড়াল ছানাটার কথা বলা হচ্ছে, সেই বিড়ালটি নিঃসংকোচে যখনই মন চাইতো সে সুভার কোলে এসে মানে ঘুমিয়ে পড়তো এবং সুভাও তাকে খুব সুন্দর করে আদর করে দিত। আচ্ছা, এখন আমাকে বলতো যতটুকু পড়ালাম এইটুকুর মধ্যে তোমাদের কি কোনো সমস্যা আছে বা কোনো জায়গায় বুঝতে পারোনি এমন কি আছে? না মিস। রূপম? না মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরেরটুকু পড়াই। উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভা আরো একটি সঙ্গী জুটিয়াছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। উন্নত শ্রেণীর জীব বলতে কি বোঝানো হচ্ছে? এখানে মানুষকে বোঝানো হচ্ছে। অর্থাৎ সুভার একটি মানুষের সাথে সম্পর্ক ছিল, কিন্তু তার সাথে তার কি সম্পর্ক সেটা সে বলতে পারে, কবি এখনো বলছে না। কেন বলছে না? কারণ তারা দুজন সমভাষী না, কারণ একজন কথা বলতে পারে, একজন কথা বলতে পারে না। মানে সুভা কথা বলতে পারে না, আর যার সাথে সুভার সম্পর্ক আছে সে হচ্ছে কথা বলতে পারে। আচ্ছা, সেই লোকটার নাম কি বা সেই মানুষটার নাম কি? গোসাইদের ছোট ছেলেটি, তাহার নাম প্রতাপ। অর্থাৎ সুভা একজনের সাথে কথা মানে সম্পর্ক ছিল, তার নাম কি ছিল? প্রতাপ। প্রতাপ কিন্তু খুব ভালোভাবে কথা বলতে পারত। নিতান্তই অকর্মণ্য, সে যে কাজকর্ম করিয়া সংসারে উন্নত করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছে। মানে কি?
প্রতাপ হচ্ছে অলস অকর্মণ্য, কারণ সে কোনো কাজকামই করে না, তার বাপ মা আশা ছেড়ে দিয়েছে। অকর্মণ্য লোকের একটি সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহার উপর বিরক্ত হইয়া বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয়, কারণ কোন কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরাসরি সম্পত্তি হইয়া দাঁড়ায়। শহরে যেমন একটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে 2-4টি অকর্মণ্য সরকারি লোক থাকা বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমাদেরকে অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানে তাহাদিকে হাতের কাছে পাওয়া যায়। অর্থাৎ এই যে যারা কাজকর্ম করে না, এইসব লোকগুলো সবার কাছে অপ্রিয় হলেও যেসব মানুষগুলো নিঃসঙ্গ তাদের কাছে কিন্তু খুবই প্রিয়, বা যাদের খুব কিছু লোকের প্রয়োজন তাদের কাছে কিন্তু খুবই প্রিয়। কেন? কারণ সবাই তো কর্মে ব্যস্ত, কাজে ব্যস্ত, তাই কেউ না আসতে পারলো এই যে যারা কাজকর্ম করে তারা কিন্তু আসতে পারবে, বা কোথাও লোক কম হলে এদেরকে কাছে পাওয়া যায়। এটাই এখানে কবি বলছেন। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা। তাহলে প্রতাপের প্রধান শখ কি ছিল? ছিপ ফেলে মাছ ধরা। ইহাতে অনেক সময় সহজেই কাটানো যায়। অপরাহ্নে নদীর তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যায়, এবং এই উপলক্ষে সুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। সুভার সাথে তার কখন দেখা হতো? সুভা যখন বিকাল বেলা নদীর তীরে বসতো এবং প্রতাপও ঠিক সেই তখনই ছিপ নিয়ে মাছ ধরতে যেত, এবং এই জন্যই তাদের দুজনের প্রায় দেখা হতো। যে কোনো কাজে নিযুক্ত থাক, একটা সঙ্গী পাইলে প্রতাপ ভালো থাকে। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, এই জন্যই প্রতাপ সুভার মর্যাদা বুঝিত। আচ্ছা, প্রতাপ যেই কাজই করুক না কেন তার একটা সঙ্গী প্রয়োজন ছিল, ঠিক আছে? তার সাথে যদি একটা সঙ্গী থাকতো তাহলে সে কাজটা খুব ভালোই করতে পারতো। এবং এখানে প্রতাপের হয়ে কবি বলছেন যে যেহেতু সুভা কথা বলতে পারে না, তাহলে মাছ ধরার সময় বিরক্তও হবে না এবং একটা কি সঙ্গীও পাওয়া যাবে। এই জন্য প্রতাপ সুভার মর্যাদাটা বুঝতে পারতো। এই জন্যই সকলেই সুভাকে সুভা বলিত। প্রতাপ অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত। হলে প্রতাপ সুভাকে কি বলে ডাকতো? সু বলে ডাকতো। আদর করে আর কি সু বলে ডাকতো, সুভা বলে ডাকতো না। সুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটা করিয়া পান বরাদ্দ ছিল, সুভা তাহা নিজেই হাতে সাজিয়া আনিত। তাহলে সুভার হাতে বরাদ্দ ছিল প্রতাপের জন্য একটা মাত্র পান, আর সেই পানটা কে নিয়ে আসতো? সুভা নিয়ে আসতো। সুভা কোথায় বসতো? তেঁতুল তলায়। এবং বোধ করে অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, কোনো কাজে লাগিতে, কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে, কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। মন্ত্র বলে সাহসা এমন এক আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া বলিত, তাই তো আমাদের সুভা যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না। অর্থাৎ সুভা যে প্রতিদিন ওইখানে বসে থাকতো, সুভার খুব ইচ্ছা করতো যে প্রতাপের একটা ভালো সাহায্য করতে, কিন্তু সেটা তো সে প্রকাশ করতে পারতো না, কারণ সে তো কথা বলতে পারে না। তাই সুভা প্রত্যেকদিন প্রার্থনা করত ঈশ্বরের কাছে যে তাকে একটি অলৌকিক ক্ষমতা দিতে, যার মাধ্যমে সে এটা প্রকাশ করতে পারবে। আর এটা প্রকাশ করার পরে প্রতাপ যেন সুভাকে সুন্দর করে বলে যে তাই তো সুভাও তো অনেক কাজ পারে, বা সুভার যে এত ক্ষমতা সেটা জানতাম না। অর্থাৎ এটা কিসের ছিল? সুভার খুব প্রতাপের কাছ থেকে প্রশংসা পেতে ইচ্ছা করত। মনে করো সুভা যদি জলকুমারী হইতো, আস্তে আস্তে জল হইতে উঠিয়া এক সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইত। তাহার মাছ ধরা রাখিয়া সেই মণি লইয়া জলে ডুব মারিত। এখন আবার সুভা ভাবছে যে সুভা যদি জলকুমারী হতো তাহলে সে হচ্ছে সাপের মণিটা নিয়ে ঘাটে আসতো, এবং প্রতাপ সব মাছ টাছ ধরা বাদ দিয়ে সুভা সেই মণিটা নিয়ে জলে ডুব দিত। এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া। তারপরে হচ্ছে সেই মণিটা নিয়ে প্রতাপ পাতালে গিয়ে কি দেখতো? রূপার একটা বাড়ির মধ্যে হচ্ছে সোনার খাটে কে বসিয়া আছে? আমাদের বাণীকণ্ঠের ঘরে সেই বোবা মেয়ে সু। অর্থাৎ সুভা নিজেকে কল্পনা করছে একটি জলপরী রূপে, এবং সে একটা মণি নিয়ে আসবে। তারপরে প্রতাপ কি করবে? সেই মণিটা নিয়ে যখন পাতালে যাবে তখন কি দেখবে? একটা রূপার বাসায় সোনার পালঙ্কে খাটে বসে আছে হচ্ছে সু।
মানে শুভা, আমাদের সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরের একমাত্র রাজকন্যা, তা কি হইতে পারিত না? তা কি এতই অসম্ভব? এখন শুভা আবার নিজে নিজে বলছে, এটা কি খুবই অসম্ভব, এটা কি হতে পারতো না, এটা হলেই তো অনেক ভালো হতো। আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সুপ্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বিনা কণ্ঠের ঘরে আসিয়া জন্মাইছে, এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। আচ্ছা, সুভার এই তাড়না কেন? কারণ সুভাকে কেউ কখনোই ভালোবাসেনি তার বাবা ছাড়া। তাই প্রতাপের কাছ থেকে যখন সুভা এতটা কি বলে, প্রতাপ যখন সুভাকে এতটাই বেশি পছন্দ করতো, তাই সুভার খুব মন চাইতো যে প্রতাপকে কোনো কিছু ভাবে একটু আশ্চর্য করা যায় কিনা, একটু সারপ্রাইজ করা যায় কিনা, কিন্তু সুভা এটা কোনোভাবেই পারতো না। তাই সুভার এই কল্পনা যে সুভা জলপরি হতে পারতো, সুভা একটা রাজকন্যা হতে পারতো, এরকম কল্পনাগুলো সুভার। সুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে, ক্রমেই নয়, যেন আপনাকে আপনি অনুভব করতে পারিতেছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ার স্রোত আসিয়া তাহার অন্তরান্তকে নতুন অনিবর্চনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিয়াছে। সে আপনাকে আপন দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝতে পারিতেছে না। অর্থাৎ শুভা এখন মনে করছে যে সে অনেক বড় হয়ে গেছে, বা শুভার বয়সও তো থেমে নেই। আর শুভার বয়সে সবাই চায় একটু অ্যাটেনশন পেতে, এটা এখানে খুবই বুঝিয়েছেন। গভীর পূর্ণিমা রাতে একদিন ধীরে শয়ন গৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাইরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতি শুভার মতন একাকিনী সুপ্ত জগতের উপর জাকিয়া বসিয়া, যৌবনের রহস্য লোকের বিষাদের অসীম নির্জনতায় একেবারে শেষ সীমা পর্যন্ত এমন এমন তাহা অতিক্রম করিয়া ধমথম করিতেছে, একটি কথা কহিতে পারিতেছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া। শুভ যখন রাত্রেবেলা ঘুমাতো, তখন সে কি করতো, তার ঘরের শয়ন গৃহের দ্বার খুলিয়া, অর্থাৎ সে দরজা খুলে পূর্ণিমা রাতটা একটু মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করত। এবং সে মানে এখানে কবি আবার তুলনা করেছেন যে পূর্ণিমা রাত যেমন একা, ঠিক তেমনই শুভাও একা, এবং পূর্ণিমার মধ্যে যেমন একটা যৌবনের রহস্য লুকিয়ে আছে, শুভার মধ্যেও ঠিক তেমনই তাই রহস্য লুকিয়ে আছে। এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন, লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে, এমনকি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায়। এখানে কি বলা হচ্ছে দেখো, কন্যা ভারগ্রস্ত পিতা, আমাদের যারা বাবার হচ্ছে মেয়ের বাবা, তাদের কি একটা উদ্দেশ্য থাকে বলতো, কিভাবে মেয়েকে বিয়ে দেওয়া যায়, তাই না? তোমাদের কি কারো বোন আছে? বোন আছে বাবা? কার বোন নাই? রূপম আছে? রূপমের বোন আছে? হ্যাঁ মিস। আচ্ছা, বোন বড় না ছোট? বড়। বড়। কোথায় পড়াশোনা করে? এইচএসসি দিছে এবার। আচ্ছা, তোমাদের মাথায় কি করে বোনের কিভাবে বিয়ে দেওয়া যায়, তাই না? জি মিস। হ্যাঁ, এটা সবাই, এটা সামাজিক নিয়ম, বোনকে বিয়ে দিতে হবে, মেয়েকে বিয়ে দিতে হবে। আবার বেশি বয়স হলেও হবে না, কারণ বেশি বয়স হলে কেন হবে না, বিয়ে দেওয়া যাবে না। এই জন্যই মেয়ের বাবার, মেয়ের ভাইয়ের চিন্তা থাকে একটাই, যে কিভাবে মেয়েকে বা বোনকে বিয়ে দেওয়া যায়। আর যদি মেয়ের একটু বয়স হয়ে যায়, তখন কি লোকে নিন্দা করে যে কেন ওই মেয়ের বিয়ে হচ্ছে না, কেন ওই বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে না। এবং আগে এটা এমন হতো, এখন তো মেয়েদের একটু বড় হয়ে বিয়ে হয়, অনেক বয়স হয়ে বিয়ে হয়, কিন্তু আগে তো এমন ছিল না, তাই না? তখন কি হতো, তখন মেয়েরা একটু বড় হলে, অর্থাৎ 15 থেকে 16 বছর বয়স হলেই মেয়েদের বিয়ে দেওয়ার জন্য অনেক বেশি অস্থির হয়ে যেত। আর যদি কোনো মেয়ের বিয়ে না হতো, তাকে এক ঘরে, অর্থাৎ তাকে সমাজ ছাড়া করার মতন কথাবার্তা চলতো আর কি। তাই এখানে হচ্ছে বলছে যে লোকেরা নিন্দা করতে শুরু করেছে এখনো শুভার বিয়ে হয়নি বলে। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুবেলায় মাছ ভাত খায়, এজন্যই তাহার শত্রু ছিল। শুভার বাবার কি খুবই সচ্ছল অবস্থা, তারা 2 বেলায় মাছ ভাত খায়, এই জন্যই তাহার কি অনেক শত্রু ছিল।
স্ত্রী পুত্রের বিস্তর পরামর্শ হইল। কিছুদিনের মধ্যেই বাণী বিদেশে গেল। অবশেষে ফিরিয়া আসিয়া কহিল, চলো কলিকাতায় চলো। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল। কুয়াশা ঢাকা প্রতাপের মতন সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরিয়া গেল। একটা নির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতন বাপার সঙ্গে সঙ্গে ফিরিত। ডাগর চক্ষু মেলিয়া তাহাকে তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝাইতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছুই বুঝিতে পারতেন না বা কিছুই বলিতেন না। অর্থাৎ সুভার যে বাবা, তারা বিদেশে যাওয়ার কথা হলো এবং তারা বলতে লাগলো যে চলো কলকাতায় চলো, অর্থাৎ তারা দুজন মানে তাদের পুরো পরিবার এখন কলকাতায় চলে যাবে। এবং এই কথাটা শোনার পর থেকেই সুভার মন কি একদম কুয়াশাচ্ছন্ন হয়ে গেল, অর্থাৎ সুভার মন ভার হয়ে গেল। কেন ভার হয়ে গেল কেউ বলতে পারবে? সুভার মন কেন ভার হয়েছিল? রূপম বলো। সে সে কথা বলতে পারে না। না না, সে যে এখান থেকে চলে যাবে তার মনটা কেন খারাপ হয়েছিল? সে তো চলে যেতেই চাইতো, কিন্তু এখন কেন তার মন খারাপ হলো চলে যাওয়ার জন্য? বলতে পারতেছি না। প্রতাপের জন্য। কারণ তার একমাত্র সঙ্গী ছিল প্রতাপ। তো সে যদি এখান থেকে চলে যায় তাহলে তার প্রতাপের সাথে আর কখনোই দেখা হবে না। এই জন্যই প্রতাপের জন্য সুভার মন খারাপ হতো এবং সুভা এটা তার বাবা মাকে বোঝানোর চেষ্টা করতো, কিন্তু তার বাবা মা কিছুতেই বুঝতে পারতো না। ইতিমধ্যেই একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাকে ভুলিস নে। এর মধ্যে একদিন বিকেলে প্রতাপ সুভাকে বলছে যে তোর নাকি বর পাওয়া গেছে, তোর নাকি বিয়ে, তো বিয়ের পর যেন আমাকে ভুলে যাস না, এরকম প্রতাপ সুভাকে বলছে। বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। মর্মবিদ্ধ হরিণীর ব্যাধির দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম? সুভা তেমন করিয়া প্রতাপের দিকে চাহিল। সেদিন গাছের তলায় আর বসিল না। বাণীকণ্ঠ নিদ্রা হইতেই উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিলেন। সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়িয়া পড়িল। কাল কলিকাতা যাইবার দিন স্থির হইয়াছে। সুভা গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। তাহাদিকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল। দুই নেত্র পল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়িতে লাগিল। সেদিন শুল্কা দ্বাদশীর রাত্রি। সুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীর তটে সস্প শয্যায় লুটিয়া পড়িল, যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমি আমাকে ধরিয়া রাখো। অর্থাৎ দেখো, যেদিন বিকাল বেলা প্রতাপের সাথে সুভার শেষ দেখা হলো, সুভা প্রতাপকে এটাই বলতে যাচ্ছিল, কিন্তু সে তো কথা বলতে পারে না, তাই না? সে মনে মনেই বললো যে সে কি দোষ করেছিল। অর্থাৎ সুভা খুব করে চাইছিল যে প্রতাপ যেন তাকে আটকায় বা প্রতাপ যেন তাকে যেতে না দেয়, কিন্তু সেটা তো কখনোই সম্ভব না, কারণ সুভা তো এটা বলতে পারছিল না। তো সুভা তার এই মনের দুঃখ তার বাবার পায়ের কাছে এসে কেঁদে কেঁদে বলতে চাইলো, তার বাবাকে সে বলতে পারলো না। এবং তার পরের দিনই তার কলকাতা যাওয়ার দিন, এবং সে চলে যাবে। চলে যাওয়ার আগে সে কি করলো, তার যে বাল্য সখী মানে তার ছোটবেলার সখীকে গাভী দুটো, তাদের কাছে যে খুব সুন্দর জড়িয়ে ধরে অনেক কথা বলেছে এবং কেঁদেছে। তারপরে সে নদীর ধারে গেছে, নদীর ধারে যে সে একদম শুয়ে গেছে। শুয়ে যাওয়া মানে কি, জড়িয়ে ধরে যেভাবে মানুষ শুয়ে থাকে ঠিক সে ওইভাবেই। এবং তার মন থেকে খুব বলতে ইচ্ছা করছিল এটা, যে তুমি আমাকে যেতে দিও না, তুমি আমাকে এখানে ধরে রাখো। সুভা এখান থেকে যেতে না চাওয়ার জন্য আর কি। এই হচ্ছে সুভার গল্প। বলো এখান থেকে কোনো সমস্যা আছে কিনা? যদি সমস্যা থাকে আমাকে বলো, আমি বুঝিয়ে দিব। আর যদি সমস্যা না থাকে তাহলে তো হলোই। শুভ গল্পটা বুঝতে পারলে? বুঝছি। কোনো সমস্যা আছে? না ম্যাম। বুঝতে পেরেছো? জি মিস। এখান থেকে কোনো প্রশ্ন আসলে লিখতে পারবে? জি মিস, পারবো। তাহলে আমি প্রশ্ন ধরি। আমি প্রশ্ন ধরবো।
জি মিস। ওকে, ভাইয়া তুমি বলো তো শুভার একমাত্র বন্ধুর নাম কি? প্রতাপ। তাপ। আচ্ছা, রূপম তুমি বলো শুভার কয় বোন ছিল? 2 বোন। 2 বোন। আচ্ছা, শুভার বাবার নাম কি? শুভার বাবার নাম বাণী কি? কণ্ঠ। বাণীকণ্ঠ। আচ্ছা ভাইয়া তুমি বলো যে শুভার হচ্ছে বাল্যকালের সখী কারা? গাভীরা। গাভীরা। আচ্ছা রূপম তুমি বলো যে শুভার মা শুভাকে কেন গর্ভের কলঙ্ক মনে করত? রূপম বলো শুভার মা শুভাকে কেন গর্ভের কলঙ্ক মনে করত? মিস পারবো না। আচ্ছা ফায়াত তুমি বলো কেন গর্ভের কলঙ্ক মনে করত? কারণ তিনি মনে করেছিলেন যে তার কোনো ত্রুটি ছিল হয়তো, তাই জন্য জন্মের পরে তার এই অবস্থা হয়েছিল। হুম, শুভার মা মনে করতেন শুভার মায়ের কোনো অসম্পূর্ণতা কোনো ত্রুটির কারণে শুভা কথা বলতে পারে না, শুভা বোবা। এই জন্যই শুভা বোবা হওয়ার কারণে শুভার মা শুভাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করতেন। ঠিক আছে, তোমরা নিজেরা বাসায় এই গল্পটা আরেকবার পড়বে, পড়লে তোমাদের আশা করি আর কোনো সমস্যা